বং দর্পণ, বিনোদন সবার জন্য। সম্মাননা তুলে দিচ্ছেন রণদীপ মুখার্জি। বিজয় চক্রবর্তী নিজের হাতের আঁকা এবং এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হচ্ছে আমরা সবাই। আমি আগেই বলেছিলাম, আজ সন্ধ্যারানীর এলোকেশের পাঠে অন্ধকার নয়, আলোয় আলোয় ধরুক প্রাণ। আমাদের শ্রদ্ধেয় তাপসটাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। তাপসদা সম্পর্কে আমি আগেই বলেছি, জীবনের অনেকটা সময় সত্যজিৎ রায়ের সাথে পথ চলা এবং সিনেমা মুভমেন্টের সাথে উনি জড়িত। শুধু তাই নয়, একজন অত্যন্ত সাধারণ এবং বিনয়ী মাটির কাছের মানুষ, যাকে দেখলে বোঝা যায় না উনি এত উচ্চমার্গে বিচরণ করেছেন, অথচ আমরা সবাই ওনার স্নেহ করলাম। আমাদের ব্রোশিওর এবং ছবি দিয়ে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা শুভ সূচনার পর্বে এসে দাঁড়িয়েছি। আমরা পণ্ডিত অজয় ভট্টাচার্যকে এবং শ্রদ্ধেয় তাপসদাকে অনুরোধ করছি আমাদের মঙ্গল প্রদীপ প্রজ্বলনের জন্য। আমাদের এখন মঙ্গল প্রদীপ প্রজ্বলন হয়েছে। পণ্ডিত অজয় ভট্টাচার্য মহাশয় এবং আমাদের ফিল্ম সোসাইটির মুভমেন্টে একজন অসাধারণ মানুষ, আমাদের শ্রদ্ধেয় তাপসদা, দুজনে মিলে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মঙ্গল সংকল্পনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল আমাদের এই সৃজন উৎসবে। আমাদের এই সৃজন উৎসব চলবে 12/6/2024 পর্যন্ত। আপনারা যেরকম সকলে আপনাদের সৃজন কুঠুরির দোয়ার খুলে আপনাদের মনের ভাব প্রকাশ করেছেন, তেমনি সাধারণ থেকে অসাধারণ মানুষরা আসবেন, তারা আপনাদের ছবি দেখবেন, তারা সমৃদ্ধ হবেন এবং তারা অনুপ্রাণিত হবেন। এই আমাদের ঈশ্বরের কাছে পরম চাওয়া। এক সুন্দর শুভ মুহূর্তের সাক্ষী হয়ে উঠলাম আমরা সকলে। বিনিতাদের মঙ্গল শঙ্খধ্বনি এবং আমাদের মঙ্গল প্রজ্বলন, অসাধারণ মুহূর্ত। আমরা এই দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে পেয়ে আমরা যেরকম গর্বিত, তেমনি তাদের চরণে আমরা শ্রদ্ধা নিবেদন করছি যে তাদেরকে আমরা এত কাছে পেয়েছি। অনুরোধ করবো আপনারা আসন গ্রহণ করুন। ভারতরত্ন তুলনামূলক দর্শনের নানান গ্রন্থ যেমন তিনি সম্পাদনা করেছেন, তেমনি
দর্শনের বিভিন্ন অলি গলি পথের বই তিনি রূপদানও করেছেন। শুধু তাই নয়, তার সাথে আমাদের যে স্তোত্র পাঠ, যেটা আমাদের হৃদয়ের অত্যন্ত কাছে থাকার কথা এবং থাকেও, তাতে আমাদেরকে যেরকম আকর্ষিত করেছে তেমনি উপহার দিয়েছে একরাশ মুগ্ধতা। এবং ওনার কণ্ঠে স্তোত্র উচ্চারণের সাথে সাথে এক মোহময় পরিবেশের সৃষ্টি হয়। আমি নতজানু হয়ে তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমাদের মাঝে এসছেন এবং তার সুন্দর কণ্ঠে আমরা প্রচার কথা শুনেছি। সম্পর্কে আমি আগেই বলেছি। এছাড়া যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, তিনি আমাদের হৃদয়ে বিরাজ করা খুব সাধারণ, অথচ ওনাকে অভিষিক্ত করা হয়েছে সিনেমার জগতের ঈশ্বর রূপে। তিনি আর কেউ নন, তিনি আমাদের শ্রদ্ধেয় সত্যজিৎ রায়। তাকে কেন্দ্র করে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা এবং 12 তারিখ পর্যন্ত শিল্পীরা তার দর্শন, তার বোধ এবং অতি সাধারণ জিনিসকে বিশ্বের দরবারে অসাধারণ করে তিনি তুলে ধরেছেন এবং ভারতকে গর্বের আসনে বসিয়েছেন। সেই জন্য শ্রদ্ধায় গর্বে আমাদের বুকের ছাতি চওড়া হয়ে ওঠে। আজকের এই উৎসবের সূচনা তিনি আমাদের সকলের শ্রদ্ধা ও গর্বে সাধারণত্বকে রূপদান করে মহিমায় তাকে চলচ্চিত্র জগতের ঈশ্বরের আসনে অভিষিক্ত করেছেন। ঠিকই বুঝেছেন, তিনি ভারতবর্ষের গর্ব, আপনার আমার আত্মার আত্মীয়। এক আধারে উনি লেখক, এক আধারে উনি চিত্রকর, আরও বহুবিধ গুণের অধিকারী শ্রদ্ধেয় সত্যজিৎ রায়। তার সৃষ্টি সুধার ধারায় জীবনবোধ, বাস্তব ও অতি সাধারণকে নান্দনিক চেতনায় উত্তরণ করার শৈল্পিক স্রোত ছুঁয়ে থাকে আপামর মানুষের হৃদয়ে। বিশেষ করে একটা কথা উল্লেখ করতে হয়, আমি ওনার ভিডিওতে দেখেছি, উনি কোথাও এক জায়গায় বলছেন যে অনেক ভাষাতে ওনার জ্ঞান থাকা সত্ত্বেও বাংলা ভাষার প্রতি ছিল, মাতৃভাষার প্রতি ছিল ওনার প্রগাঢ় আকর্ষণ। এটা কিন্তু একটি বিশেষ গুণাবলী। বহুবিধ গুণের মালায় যিনি গুণান্বিত, তারপরেও যেখানে দাঁড়িয়ে মাতৃভাষায় কথা বলতে আমরা কিন্তু বোধ করি, সেই জায়গায় কিন্তু সত্যজিৎ রায় মাথা উঁচু করে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে এসেছেন। বেশ কিছু বলবো না, এর কাছ থেকে বিশেষ কিছু শুনব। প্রথমেই আমি আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি শ্রদ্ধেয় পণ্ডিত অজয় ভট্টাচার্য মহাশয়কে, এবং তার কাছ থেকে আমরা কিছু শোনার জন্য আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও অপেক্ষা করছি। সবাইকে নমস্কার। রণদীপ আমার কাছে যখন এই অনুষ্ঠানে যোগদানের জন্য এবং কথা বলার জন্য বলল, আমি নিজেকে খুব অযোগ্য মনে করেও বললাম যে আমার ভূমিকাটা কী হবে। কারণ আমাকে অনেক মানুষই জানেন স্তোত্রের মানুষ, স্তোত্রকার হিসেবে। খুব খুঁজতে আরম্ভ করলাম সত্যজিৎ রায়ের যে ভাবধারা, ভাবনা, তার সঙ্গে মিলিয়ে আমাদের শাস্ত্রীয় বচনে কিছু আসে কিনা। অসামান্যভাবে একটা পেলাম। আমি সেইটি দিয়ে কথা বলে অন্য কথায় প্রবেশ করব। वांग में मनसि प्रतिष्ठिता मनो में वाच
मनो मे वाची प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदस्य माणिस्थः श्रुतं मे मा प्रभासिः अनेनाधीतनाहरात्रा ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति 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 সারার্থটা বলুন কেন এই মন্ত্রটাকে আমি সত্যজিৎ রায়ের ভাবনার সঙ্গে সাযুজ্যে দেখলাম, সেটার জন্য সারার্থটা একটু না বললে বাকি অংশে আমি যেতে পারব না। আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হোক, আমার মন বাক্যে প্রতিষ্ঠিত হোক, হে সপ্রকাশ চৈতন্য আমার অন্তরে প্রকাশিত হও। বাক্য ও মন তোমরা আমার জ্ঞান বৃদ্ধিতে সমর্থ হও। শিক্ষণীয় বিষয় যেন আমাকে ত্যাগ না করে, আমি যেন মানসিক ও বাচনিক উভয়ভাবেই সত্যনিষ্ঠ হই। জ্ঞানার্থী ও আচার্য সকলেই যেন সুরক্ষা প্রাপ্ত হয়, সকলে শান্তিতে থাকুন। এই যে মন্ত্রটা মনে করবেন না, এই মন্ত্রটার সম্বন্ধে আর সত্যজিৎ রায়কে মিলিয়ে কথা বলা প্রয়াসটা আমার অকৃত্রিম। সত্যজিৎ রায়ের সারা জীবন যে শিল্প বিস্তার, শুধু চলচ্চিত্রে নয়, সঙ্গীতে, সুর প্রয়োগে, প্রবন্ধ রচনায়, রহস্য কাহিনী রচনায়, কথোপকথনে এবং তার চিত্রনাট্যগুলোর জায়গায় জায়গায় খাঁজে খাঁজে লুকোনো বার্তা। আমি তো সিনেমা ধরে ধরে বলা আমার এখানে এখতিয়ার নয়, অযোগ্য আমি। আমার পাশেই তাপস রায় আছেন, শ্রদ্ধেয় তাপস রায় আছেন, তিনি বলবেন। আমি শুধু একটা জায়গা বলতে চাই, আমার একটা খুব বড় কঠিন প্রশ্ন ছিল মনে, যে মানুষটা ভারতীয় সংস্কৃতির এতদিকে তাকিয়েছেন, যে মানুষটা সংস্কৃতি বলতে কোনো বিষয়কে না ধরে বোঝাতেন যে কোনো ভাষারই ব্যাপ্তি এবং চর্চাই সংস্কৃতি, সে মানুষটাকে ভারতীয় দর্শন নিয়ে কিচ্ছু বলেননি। তিনি কি আমাদের যে ঔপনিষদের যে বিরাট ধারা, সেটা কিন্তু ব্যাপারে একেবারে মুখ ফিরিয়েছিলেন অদ্ভুতভাবে। ওনার সম্বন্ধে একটু পড়াশোনা করার সুযোগ পেয়ে উনারই বলার কথা একেবারে কোট আর কোট করে আমার ইচ্ছে আছে আপনাদের কাছে একটু শেয়ার করি। দেশ পত্রিকা একজন প্রাবন্ধিক লিখেছিলেন, যে মানবতাবাদের উপর প্রতিষ্ঠিত তাঁর জীবন দর্শন, সেখানে প্রাতিষ্ঠানিকভাবে ঈশ্বরের অস্তিত্ব সেভাবে নেই, কিন্তু সেই দর্শনে মেলে ন্যায়, ন্যায্যতা, সত্যের উপস্থিতি। এস্থেটিক বা নান্দনিকতার সন্দর্শনটির সন্ধান তিনি করে গেছেন এরই মধ্যে। তাই তিনি নান্দনিকতার পূজারী আর সেই সঙ্গে ইতিবাচকতার প্রবল প্রবক্তা। এবার সত্যজিৎ রায়ের নিজের বলা কথা, একদম সোর্স ম্যাটেরিয়াল থেকে নেওয়া। I have not really thought about levels. Levels মানে বিভিন্ন ধর্ম দর্শনের নাম। But I have a feeling that this universe, আমি রিপিট করে পড়বো দরকার পড়লে, but I have a feeling that this universe and its incessant music may not be accidental. Maybe there is a cosmic design somewhere which we don't know. আমি কি আরেকবার পড়া দরকার এটা? এর মধ্যে পাঠটা খুব সুস্পষ্ট। উনি ওনার কাছে একটি কসমিক ডিজাইনকে শেষ বয়সে বলা, এটা কসমিক ডিজাইনকে পাচ্ছিলেন, যেটার সম্বন্ধে একেবারে কোটান করে বললাম। আর আবর্তন নামে তার যে চলচ্চিত্র, তাতে একটি উক্তিতে তিনি বলছেন, একজনের মুক্তি, ব্রহ্মাণ্ডের এই মহাযাত্রায় কোনো কাণ্ডারি না থাকলে কেমন করে পৃথিবী থেকে দেখা সূর্যের আপেক্ষিক
আপেক্ষিক ব্যাস হয় চন্দ্রের আপেক্ষিক ব্যাসের তাই সমান? এই যে প্রশ্নের সম্মুখীন সত্যজিৎ রায় নিজে হয়েছে, শুধুই কি তিনি নিজে, আমরা যারা সংশয়ে পড়ে আছি, যারা যুক্তির বিস্তারে মাসলে, যুক্তির জোরের মাসলে মনে করি সব খুঁজে ফেলেছি, তাদের কাছে কি এটা একটা সব প্রশ্ন জায়গা না? যে তাহলে সত্যজিৎ রায়কেও থমকে যেতে হয়েছিল এই জায়গাটা। তিনিও নিজের কাছে দেখতে পাচ্ছিলেন একটা কসমিক লাইন সামহায়ার উইচ ডোন্ট নো, কিংবা কোনো কাণ্ডারি না থাকলে কেমন করে পৃথিবী থেকে এগুলি দেখা হয়। আমার অন্য কথায় আমি না ঢুকে এইটা বলে তার শেষ কথাটাই যাচ্ছি। টু মি the most important reality is disparity. Disparity in income, disparity of opportunities, disparity of wealth. All other problems are secondary. তার মানে ওনার কাছে সবচেয়ে বড় প্রবলেম হিসেবে জাগতিক দেখেছেন অসাম্য। সেখানে আমি রাজনীতির কথা বলবো না, কিন্তু এই অসাম্য কিসে? মানবিকতার প্রয়োগে। সেই মানবিকতার প্রয়োগই আমার কাছে সত্যজিৎ রায় ধরে ধরে দেখিয়েছেন, কখনো সিনেমায়, কখনো একেবারে গল্পে ফেলুদা ফুল দিয়ে, কখনো শঙ্কুর খেলা দিয়ে, কখনো চিত্রাঙ্কনে, এবং কখনো নিজের জীবনকে ফলো করে। আমি আর কথা বাড়াবো না, আমরা শ্রদ্ধেয় তাপসবাবুর কথায় যেতে চাই, কাছে যেতে চাই। আমি দিয়ে দেবো আপনাকে। তাই কথা বলতে চলে গেছিল, সেই জন্য ক্ষমা চাচ্ছি। আমরা এখন তাপস রায় মহাশয়ের কাছ থেকে একটু সত্যজিৎ রায় সম্পর্কে শুনব এবং সমৃদ্ধ হব, ঋদ্ধ হব, তাতে কোনো সন্দেহ নেই। তাপসদা, আমরা যেরকমভাবে নন্দন প্রেক্ষাগৃহে তোমার কথা শুনি, আমরা ঠিক সেই কথাগুলোই শুনতে চাই। তার সাহচর্যের সাথে তোমার যে একটা অসাধারণ বন্ধন ছিল, সেই কথাগুলোই শুনতে চাই। আমি 50 বছর ধরে সোসাইটি আন্দোলন করছি এবং এই করার সুবাদে আমরা যে সংগঠন করতাম তার সর্বভারতীয় সভাপতি ছিলেন সত্যজিৎ রায়। কাজের সুবাদে তার সাথে আমাদের পরিচয়, তার নীতিপত্র যাতায়াত ছিল। সেই সুবাদে আমি চারটে কথা বলতে চাই। আপনারা যদি বিরক্ত বোধ করেন বলবেন, আমি তার কথা বলা বন্ধ করে দেবো। আশা করি আমার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে ভাগ করে নিলে আপনারাও অনেক কিছু জানতে পারেন। এখানে বলি, সত্যজিৎ রায় এক আলপ্রান্ত ব্যক্তিত্ব, ভুবনজয়ী এক প্রতিভা, রবীন্দ্র উত্তর ভারতবর্ষে মানবতাবাদের এক শ্রেষ্ঠ প্রতিভূ, শ্রেষ্ঠ শিল্পী। অথচ ওনাকে আমরা সবাই চলচ্চিত্রকার হিসেবে জানি, ওনার সম্মুখ পরিচিত চলচ্চিত্রকার হিসেবে। উনি কিন্তু চলচ্চিত্রকার হতে চাননি একেবারেই জীবনের শুরুতে। উনি ছোটোবেলায় আঁকার হাত ভালো ছিল, উনি অঙ্কন করতেন দেখে উনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইকোনমিক্সে স্নাতক হওয়ার পর তার মা সুপ্রভা দেবী ওনাকে শান্তিনিকেতনের কলা ভবনে পাঠান, কলা নিয়ে, অঙ্কন নিয়ে অনুশীলন করতে, ক্লাসগুলো করতে, এবং সেখানকার শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় বিনোদ বিহারী রামকিঙ্কর দেশ থেকে শুরু করে নন্দলাল বসু প্রত্যেক। সেটা 5 বছরের একটা কোর্স ছিল, কিন্তু সেই কোর্স তিনি কমপ্লিট করেননি, না করে উনি 2 বছর করেছিলেন। তার মধ্যেই তিনি যথেষ্ট অঙ্কন বিদ্যায় পারদর্শী হয়েছিলেন। কিন্তু এই অঙ্কন শিল্পী হওয়ার তাগিদে শান্তিনিকেতনে যাওয়ার পর প্রথমে শান্তিনিকেতনের পরিবেশ তার একেবারে ভালো লাগেনি। তিনি এই একাডেমি অফ ফাইন আর্টসে একটা অমল হর্ষের মেমোরিয়াল লেকচারে বলেছিলেন, শান্তিনিকেতনের এই মেয়েলিপনা আমার ভালো লাগেনি। উনি রবীন্দ্রনাথ তাকে দেখতে চেয়েছিলেন, তার মাকে বলেছিলেন আমি সুকুমারের ছেলেকে দেখব। 40 সালে গিয়েছিলেন, তখন রবীন্দ্রনাথের শেষ দিন সমাগত। তার পরিবেশ ভালো লাগেনি, কিন্তু উনি বিশ্বভারতীতে গিয়ে চলচ্চিত্রের কিছু বই দেখে চলচ্চিত্রের প্রতি মারাত্মকভাবে আকৃষ্ট হলেন। ততদিনে উনি কিন্তু পাগলা দাশু কভার ডিজাইন করে ফেলেছেন, পাগলা দাশু বিক্রি হচ্ছে। উনি চলচ্চিত্র সম্বন্ধে দেখার পর তিনি দেখলেন যুগেন্দ্র কিশোর রায়চৌধুরী
এবং সুকুমার রায় যে পথে হেঁটেছেন সেই পথে হাঁটার মতো প্রতিভা আমার নেই। আমার যদি কিছু করতে হয় আমি চলচ্চিত্রের মাধ্যমে করবো, আমার বক্তব্য রাখবো। উনি চলচ্চিত্রের বইগুলো অধ্যয়ন করতে শুরু করলেন, শুরু করে উনি কোর্স কমপ্লিট করলেন না। তার মা তাকে পাঠিয়েছিলেন ফাইন আর্ট শিখতে। উনি পরবর্তীকালে বলেছিলেন আমার ইচ্ছে ছিল কমার্শিয়াল আর্টিস্ট হওয়া, এবং তার সারা জীবনের কাজে তিনি ছবি তৈরির পাশাপাশি দিনের চিত্রনাট্য রচনা করতেন। তার ফেরত খাতায় তিনি প্রতিটা চরিত্র তিনি অঙ্কন করে রাখতেন, প্রত্যেকটা শর্ট ডিভিশনের তার কাছে লেখা থাকতো। এবং শুধু তাই নয়, তার বিখ্যাত যে বসবার ঘরে যত লোক আসতেন উনি কথা বলতে বলতে প্রত্যেকের স্কেচ করে নিতেন, এবং সেখান থেকে সেই মাপে সেই চেহারার সাদৃশ্য নিয়ে তিনি বহু শিল্পী তার পরবর্তী ছবিতে খুঁজে পেয়েছিলেন। আমরা সত্যজিৎকে চলচ্চিত্রকার হিসাবেই জানবো, কিন্তু তার চেয়েও আমি তার সান্নিধ্যের থেকে যেটা বুঝেছি, তার চলচ্চিত্র নিয়ে প্রচুর লেখা হয়েছে, লেখা হবে, সেগুলো আপনারা পাবেন, সব জানতে পারবেন, আরও বিশ্লেষণ হবে। কিন্তু মানব চরমী সত্যজিৎ, মানুষ সত্যজিৎ কেমন, সেটা কাছ থেকে যেভাবে রেখেছিল এটা কল্পনা করা যায়। আপনারা সকলেই জানেন তার প্রথম ছবি পথের পাঁচালী কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ হিউম্যান ডকুমেন্ট, শ্রেষ্ঠ মানবদণ্ডের ছবি হিসাবে স্বীকৃতি পেয়েছিল। কিন্তু সে ছবি তো কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা ছিল না। তৎকালীন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক অন্য ছবি নির্বাচিত করেছিলেন, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যিনি সচিব ছিলেন, তিনি পথের পাঁচালী দেখে বললেন যে না, আমাদের আমলারা ছবি নির্বাচনে ভুল করেছে, আমরা কিন্তু এই ছবিটাকে পাঠাবো। জওহরলাল নেহেরু সেই ছবি পাঠানোর জন্য মানে সমষ্টির যে সিদ্ধান্ত সেটাকে বাতিল করে জওহরলাল নেহেরু কিন্তু সেটাকে ভেটো যাকে বলা হয় আপনারা সবাই জানেন, সেটা দিয়ে সেই ছবিটা পাঠিয়েছিলেন। এটা বলছি কেন, সেটা পরবর্তীকালে বুঝতে পারবেন এর সাথে সত্যজিতের কী সম্পর্ক। এবার সেই ছবি গেল, সে সারা পৃথিবী জয় করে এল, এবং সত্যজিৎ একটা সাংস্কৃতিক মানচিত্রে তিনি একটা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে পরিণত হলেন, এবং তার সারা জীবনের কাজের মাধ্যমে আমরা তাকে বলতে পারি একটা পলিম্যাথ, মানে জ্ঞানের এমন কোনো পরিধি ছিল না যেদিকে তার বিস্তার ছিল। এরপরে একের পর এক ছবি করে তিনি বিশ্ব জয় করেছেন। তিনি চলচ্চিত্র করতে গিয়ে তার কিন্তু শির দ্বারা ভীষণ সোজা ছিলেন এবং মারাত্মক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আপনারা সকলেই শুনলেন এইমাত্র যে জওহরলাল নেহেরু তাকে কীভাবে সাহায্য করেছিলেন। কিন্তু ইন্দিরা গান্ধী যখন তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধীর সাথে কিন্তু সত্যজিৎ খুব ভালো সম্পর্ক ছিল। ফিল্ম সোসাইটি করবার জন্য যে তাগিদ, সেটা কিন্তু সত্যজিৎ রায়, যাকে মানিক দা বলে রাখতেন ইন্দিরা গান্ধী, সেই মানিক দার কথা শুনে ভারতবর্ষে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সারা 59 সালে 52 সালে হয়েছিল, একটা তৎকালীন কেন্দ্রীয় সরকার করেছিল, কিন্তু তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে প্রথম 1965 সালে করা হলো, এবং ইন্দিরা গান্ধী তার কথা ছিল। সেই সব চিঠিপত্র আমরা দেখেছি। মজার কথা হলো, আপনারা সকলেই জানেন, এখানে যারা একটু বয়স্ক আছে, 1975 সালের 26শে জুন ভারতবর্ষে এক স্বৈরতান্ত্রিক শাসন সেই ইন্দিরা গান্ধীর নেতৃত্বে নেমে এসেছিল জরুরি অবস্থা। সেখানে লোকের কথা বলা বন্ধ। ইন্দিরা গান্ধী সত্যজিৎ রায়কে টেলিফোন করেন, টেলিফোন করে বলেন, দীর্ঘদিনের সম্পর্ক আগেই বলেছি ফিল্ম সোসাইটি করার সুবাদে, যে মানিকদা তুমি বলে ডাকতেন, মানিকদা তুমি আমার একটু এই জরুরি অবস্থার সমর্থনে একটা তথ্যচিত্র। তিনি ভাবলেন যে তুমি নেহেরুর সহায়তায় গ্রহণ করেছেন, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক, তুমি এটা এক কথায় গ্রহণ করবে। সেই সময় সত্যজিৎ দেখা দিলেন একজন যাকে বলে আনগ্রেটফুল বাইপেড হিসাবে ইন্দিরা গান্ধীর সঙ্গে। যে আনগ্রেটফুল বাইপেড, এটা হচ্ছে ডস্টয়েভস্কির নোটস অফ দ্য আন্ডারগ্রাউন্ডের মানুষ সম্বন্ধে বলা হয়েছে। মানুষ মাঝে মাঝে আনগ্রেটফুল বাইপেড হয়। সত্যজিৎ কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধীর সামনে আনগ্রেটফুল বাইপেড বলে, অর্থাৎ অকৃতজ্ঞ একজন রূপে মানুষ, অকৃতজ্ঞ টু ইন্দিরা গান্ধী, এমন জরুরি অবস্থা, কিন্তু কৃতজ্ঞ টু হিউম্যান সোসাইটি। সেই জন্য উনি বললেন, উনি সরাসরি না বললেন, উনি বললেন, হিন্দু আমি এই ছবিটা করার একটু অসুবিধা, আই অ্যাম এ ভেরি ব্যাড প্রোপাগান্ডিস্ট। উনি বললেন না কিন্তু আমি ছবি করবো না, উনি বুঝিয়ে দিলেন যে আমাকে যে ছবি করে তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে।
এটা হলো ঘটনা নম্বর 1। ঘটনা নম্বর 2 হলো, উনি বলেছিলেন, মানিকদা তুমি আমার বাবার উপর একটা তথ্যচিত্র তৈরি করো। নেহেরু সাহায্য পাওয়া সত্ত্বেও, নেহেরু প্রধানমন্ত্রী পাওয়া সত্ত্বেও উনি যেহেতু নেহেরু রাজনীতি পছন্দ করতেন না, উনি কিন্তু সরাসরি সেটা অস্বীকার করেছিলেন। আপনারা ভাবতে পারবেন না 1975-এর সেই দিনগুলোকে ইন্দিরা গান্ধীর কথা ছিল ভারতবর্ষের শেষ কথা, বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আজকের দিন নয়। আজকে যেখানে সরকারি বদান্যতার লোভের যুগ কাস্তে শিল্পী থেকে শুরু করে মনুষ্যত্ব বিক্রি হয়ে যাচ্ছে। সত্যজিৎ সারা জীবন রবীন্দ্র ভাবধারায় পালিত সত্যজিৎ কিন্তু শিল্প দ্বারা সোজা করে এগুলো অস্বীকার করেছেন। শুধু তাই নয়, জরুরি অবস্থার অব্যবহিত পরে উনি নির্মাণ করলেন জন অরণ্য ছবি। সেখানে একটি রাজনৈতিক চরিত্রের দৃশ্য আছে। সেই দৃশ্যে বৈঠকখানা ঘরে যে রাজনৈতিক নেতা, তার পেছনে একটা ইন্দিরা গান্ধীর বিকৃত মূর্তি ঝুলছে এবং সেই বিকৃত মূর্তিটি এঁকেছিলেন সত্যজিৎ রায় নিজে। তার স্নেহের হিন্দুকে ক্যারিকেচার করতে তিনি ছাড়েননি। এই যে মনুষ্যত্ব, সত্যজিতের শিল্পী সত্তা, চলচ্চিত্র সত্তার চেয়ে আমাদের কাছে আজকে সবচেয়ে বড়। এইটা কিন্তু আপনি জানতে পারবেন না। সত্যজিতের ছবি নিয়ে অনেক কিছু জানতে পারবেন, তার বিদেশে তার পুরস্কার সম্বন্ধে জানতে পারবেন। এইটা কিন্তু আজকে জানানো দরকার আছে। তিনি যদি আজকে শুধু অঙ্কন শিল্পী হতেন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ অঙ্কন শিল্পী হতে পারতেন। তিনি যদি চলচ্চিত্র সমালোচক হতেন, তিনি সমালোচনায় কোন ধারায় পৌঁছে দিতে পারতেন আমরা কল্পনা করতে পারি। আকাশবাণীতে সুভাষচন্দ্রের সাথে একটা রবীন্দ্রসঙ্গীত নিয়ে একটা ইন্টারভিউ আছে, সেটা যদি শোনেন ভাবতে পারবেন না রবীন্দ্রসঙ্গীতের ওপর তার কী দখল ছিল, কী উৎপত্তি ছিল। অথচ উনি তো প্রাথমিকভাবে ভারতীয় সঙ্গীত সম্বন্ধে ধারণা ছিল না, কিন্তু উনি তো পাশ্চাত্য সঙ্গীতের ঘরানায় উনি নিজেকে দীক্ষিত করে তুলেছেন। উনি ধর্মলালার ফুটপাতে সমস্ত বিটোফেন, মোজার্ট, বাজে এগুলো সংগ্রহ করতেন, করে উনি নিজস্ব অধ্যবসায় স্টাফ নোটেশন শিখেছিলেন। কি প্রতিভা আপনি চিন্তা করুন। পরবর্তীকালে ভারতীয় নাট্যসঙ্গীতে রাগিনী তার কণ্ঠস্থ ছিল এবং তার সঙ্গীতে সেটা ব্যবহার করেছিল। এইসব জিনিসগুলো কিন্তু অনেকেই জানে না। চলচ্চিত্রের সংলাপ, একটি সংলাপ আপনাকে বলছি। সেই ছবি, আজকে আমরা রাজনৈতিক ছবির কথা বলি, কিন্তু হীরক রাজার দেশের মতো রাজনৈতিক ছবির জরুরি অবস্থা বলতে করা কিছু হয়নি। যত জানে তত না মানে, এর চেয়ে বড় সংলাপ ভারতীয় চলচ্চিত্রে আজ পরিণত হয়নি। তার জনপ্রশাসন সত্যি আগেই বলেছি, উনি অঙ্কন করতে এসেছিলেন, ফাইন আর্টস ফিল্ম করতে এসেছিলেন, কমার্শিয়াল, কিন্তু পরবর্তীকালে তিনি শিল্পী হয়েছিলেন। কিন্তু কলমের মাধ্যমে বা তুলির মাধ্যমে ক্যানভাসে না এঁকে উনি ক্যামেরার মাধ্যমে পর্দায় এঁকে উনি কিন্তু সেই শিল্পী হলেন। চিরকাল মনুষ্যত্বের কথা উনি বলে এসেছেন এবং মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সে কথা কিন্তু উনি বলেছেন। খ্যাতির মধ্য গগনে বসে কিন্তু মানুষকে উপেক্ষা করেননি। আমি ঘটনা বলছি, আমি যে সংগঠন করতাম সেখানে আমাদের যে মিনিমাম স্টাফেরা যেত তার বাড়িতে, উনি নিজে হাতে দরজা খুলতেন এবং তারা যখন চলে আসতো পিঠে হাত দিয়ে, তার কোনো গায়ে ছিল না, পিঠে হাত দিয়ে তিনি তাদের দরজা পর্যন্ত পৌঁছে দিতেন, বাড়ির লোককে এটা করতে হতো। এই হচ্ছে সত্যজিৎ রায়। তিনি কতবার কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন বিষয়ে আমাদের আবদারে চিঠি দিয়ে নিয়েছেন। এক কথায় আপনারা কল্পনা করতে পারবেন। আমার বন্ধু পরিচালক নীতিশ মুখোপাধ্যায়, উনি যখন একটা ছবি করতে গেলেন 76 সালে একদিন সূর্য বলে সত্যজিৎ, তখন কিন্তু গ্রাফিক্সের যুগ আসেনি, অ্যানিমেশন ছবিতে লাগাতে গেলে কিন্তু হাতে আঁকতে হতো। উনি 2000 ফুট দিনের পয়সায় একটা তরুণ ছেলে ছবি করছে, তার জন্য কিন্তু উনি রাত জেগে এগিয়েছিলেন। এ কথা কিন্তু যেগুলি হয় না। তার ছবি নিয়ে আলোচনা হয়, তার পুরস্কার নিয়ে আলোচনা হয়, কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা দরকার। কারণ এগুলো নিয়ে আলোচনা করতে না পারলে একটা মানুষকে না জানতে পারলে, মানুষ ওই উচ্চতায় না পৌঁছলে তার শিল্প কিন্তু সেই উচ্চতায় পৌঁছতে পারে না। মনুষ্যত্বের ফাঁকি থাকলে কিন্তু শিল্পের ফাঁকি থেকে যাবে। সত্যজিৎ কিন্তু কথায় মধ্যে একই রকম ছিল, তার বাস্তবায়ন না ছিল। আরেকটা ঘটনা বলি, আপনারা সকলে জানেন যে উনি সকলের সাথে ইন্টারাকশন করতেন। উনি কারোর কাছে ফিরিয়ে দিন, তার ঘরের দরজা সবসময় অবাধ থাকতো। একদম অবান্ত লোক তার ড্রয়িং রুমে ঢুকে তার সাথে চলচ্চিত্র নিয়ে আলোচনা করতে পারত। তা আমাদের এক বন্ধুকে আমরা একবার বললাম, জানিস সত্যজিৎ এত সকলের সঙ্গে টেলিফোন ধরেন, যত রাতেই ফোন করবি কথাবার্তা বলবে, এবং সে তখন
আমার সাথে একটা প্রায় বাজি ধরেই উনি রাত 2টোর সময় সত্যিটাকে একটা টেলিফোন 60-এর দশকের শেষ 70-এর দশকের গোড়া। আমার দাদা উনি বেঁচে আছেন কিনা জানি না, দুদিন আগে আমার সঙ্গে উনি সত্যিটাকে উনি ভাবতে পারেন যে সত্যি সত্যি ফোন ধরবে রাত্রে। যথারীতি রাত 2টোর সময় ফোনের ওপরে সত্যিটা এসে মেঘবন্ধ বলা ফোন করলেন, বলে মালিকরা আমি একটু ক্যালিগুলার সম্বন্ধে জানতে চাই। ক্যালিগুলা হচ্ছে ইতালির ষষ্ঠ থেকে সপ্তম শতকের একজন সম্রাট। ওই রাত 2টোর সময় আপনারা অবাক হয়ে যাবে যে রাত্রিতে চিকিৎসকরা পর্যন্ত একটা মরণাপন্ন রোগী দেখতে যায় না, এটা তাদের কর্তব্য। সত্যজিৎ রায় ক্যালিগুলা সম্বন্ধে শিশুর মতো আবেগে বলতে শুরু করলেন। কেন? একটা পরবর্তী প্রজন্মের ছেলে জানতে চেয়েছে রাত 2টো বা 3টে কোনো ব্যাপার নয়। 1.5 ঘন্টা বলার পর সেই ছেলেটি মনে মনে পরের দিনে সময় বলছে আমার তখন ছেড়ে বাঁচিয়ে বাঁচিয়ে অবস্থা। এই সত্যজিৎ কিন্তু আমায় অনেক বেশি আকর্ষণ করে। নিশ্চয়ই পথের পাঁচালীর সত্যজিৎ, অপরাজিত সত্যজিৎ, দেবীর সত্যজিৎ যে উচ্চতায়, আর এই সত্যজিৎ কিন্তু এটা নিয়ে খুব বেশি লেখা হয় না। এই সত্যজিৎ কিন্তু আমাদের আজকে রবীন্দ্রনাথের পর মানবতার যে মজা ধরিয়ে রেখেছেন। উনি সরকারি বলার মধ্যে পেতেই পারতেন, ওনার কী যেন আসতো একটা জরুরি অবস্থার সমর্থনে ছবিকর্তার তার কী অসুবিধা ছিল জওহরলাল নেহরু, তাতে তো তার অন্য কর্মকাণ্ডগুলো বাতিল হয়ে যেত না, কিন্তু সেখানে মনুষ্যত্ব নিয়ে কিন্তু তিনি আজকে দাঁড়িয়েছিলেন মহিলুয়ের। এই সত্যজিৎ কিন্তু আমাদের অনেক বেশি প্রণম্য, এতে করেই মানুষ চেনা যায় এবং এরকম ব্যক্তির হাত থেকেই তো ধরনের শিল্প বেরোবে। উনি শেষকালের আগন্তুক ছবিতে যখন উনি একটা ছবি তৈরি করতে গেলে যথেষ্ট শারীরিক পরিশ্রম হয়, যখন উনি সেটা পেরে উঠছেন না, আগন্তুকে সমস্ত দার্শনিক বক্তব্য তার ছবির মধ্যে বলে দিলেন। কারণ উনি দেখলেন যে ভিজুয়াল মাধ্যম দিয়ে আমি মানুষকে পরিবর্তন করতে পারলাম না। মানুষের কিছু বলো না যে আমার কথায় কিন্তু লাউগুলি বলতে হবে। উনি সমালোচিত হয়েছিল, কিন্তু আপনাদের বারে বারে সে ছবি দেখেন, দেখবেন কথা দিয়ে বলারও একটা কিন্তু অধিকার চলচ্চিত্রকারে জন্মে যায়। বিখ্যাত চলচ্চিত্রকার জারুল গোদার, যার ছবি করার শৈলী একেবারে সত্যজিতের থেকে আলাদা, তিনিও কিন্তু এক সময় উপলব্ধি করেছিলেন শুধুমাত্র ইমেজ দিয়ে মানুষকে আর বশ করা যাচ্ছে না, পৃথিবী বদলানো যাচ্ছে না, সরাসরি বক্তব্য বলতে হবে। সত্যজিৎ আগন্তুকে কিন্তু সেই বক্তব্য বলে গেলেন। এই হচ্ছে মানে ওনার সম্বন্ধে আলোচনা করতে গেলে তো মহাভারত হয়ে যাবে, সারা রাত পার হয়ে গেলে ওনার প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা যেতে পারে। এই আলোচনা কোনোদিন শেষ হবে না। উনি দেখুন, উনি একবার নাম চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান হিসাবে উনি ডাক পেয়ে যখন শুনবেন পৃথিবীর অন্য চলচ্চিত্রকাররা বিজনেস ক্লাস ভবনে শুনতে পাচ্ছে, কিন্তু আমাদের তো চিত্র বিশ্বের দেশ, আমাদের তো চিত্র বিশ্বের দেশ, আমাদের তো পরিচালক যতই পুরস্কার পাক তাকে একটা ইকোনমিক কাছে টিকিট দিতে উনি চলে আসবেন, কারণ জুরি কাজ করতে পারে। উনি কিন্তু তাদের মুখের ওপর সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। আজকে সাহস নেই ঘুরে দাঁড়িয়ে এই আধুনিক যুগে আমরা লড়াই করি, অধিকাংশ কিন্তু ভারতের মধ্যে সৎসাবা, এটাই হচ্ছে সত্য। এই সত্যজিৎকে নিয়ে আপনাদের সংগঠন আজকে যে প্রদর্শনীর আয়োজন করেছিলেন, এতে করে আপনারা তাকে যে সম্মান দিলেন, পরবর্তী প্রজন্মের কাছে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এভাবেই সত্যজিৎ বেঁচে থাকবেন। তার শুধুমাত্র চলচ্চিত্র কর্মকাণ্ড নিয়ে নয়, তার চলচ্চিত্র, সাহিত্য, শিল্প, সঙ্গীত সমস্ত কিছু নিয়ে সত্যজিৎ বেঁচে থাকবেন। সেই সূচনা আজকে আপনারা করে দিলেন এবং এইভাবে সত্যজিৎ দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্ম নতুনভাবে নতুন উন্মোচনে আমাদের সঙ্গে উদ্বাস্ত হবে, এই আশা করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আনন্দ
শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরে বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন। আজ আমার মোরা ভব ঘুরে উলুক ছেড়ে যাব দূরে, ভরবো ভুবন গানের সুরে। পুরানো দিনের কথায় আসে মনে, পুরানো দিনের কথায় আসে মনে আসে, ফিরে আসে আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ধন্যবাদ। আমি দিদি কথা রেশ ধরে বলছি, সত্যি সত্যি আজ কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে। কারণ এত সুন্দর ছবি সব, আর মনে হচ্ছে দীপ্ত পদক্ষেপে বোধহয় সত্যজিৎ রায় এগিয়ে এলেন বলে আমাদের এই অনুষ্ঠানে। সকল শিল্পীদের আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা এসছেন, যোগদান করেছেন, আর আমাদের অতিথিরা আমাদের সভা অলঙ্কৃত করেছেন বলেই আজ সত্যি সত্যি আনন্দের দিন। 12 তারিখ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে, এই শো চলবে। গুণীজনরা এবং গুণী মুগ্ধরা, যারা আমরা আপনাদের গুণে মুগ্ধ হই বারবার, তারা ফিরে ফিরে আসবো। যারা ছবি কিনতে চান তারাও আসবেন। রায় দি ম্যান আর সত্যজিৎ রায়ের সৃষ্টি দুটোকে নিয়ে সুন্দরভাবে তোলা। যেমন একটা ছবিতে এই যে এটা যেমন গুপিগাইন বাঘাবাইনকে দেখতে পাচ্ছি, আবার ওইখানটা একটা ছবিতে দেখতে পাচ্ছি সত্যজিৎ রায়ের যে একটা সামগ্রিক দৃষ্টিপাত সব কিছুর উপর, অন্ধকারের মধ্যে দিয়ে উনি আলো দেখছেন, এটা যেন চমৎকারভাবে ওই ছবিটা এসছে। ফলে এই যে সামীপ্য, এটার সঙ্গে ওটা একসঙ্গে দেখতে পাওয়া, এটা তো। আর মাঝখানে এই ছবিটাও ধরা, এই যে বিনীতার ওটাতেও আমি ছবি সত্যজিৎ রায়কে দেখতে পাচ্ছি, আবার মাঝখানে একদম রিয়াল চেহারায় সত্যজিৎ রায়কে দেখতে পাচ্ছি। এই যে মেলবন্ধনটা হয়েছে, যে তার আসল কাজের জায়গাটা চিত্র দিয়ে, এবং সেই চিত্রের কিছু নমুনা সামনে রেখে, যে সেই চিত্র মানে আমি চলচ্চিত্র বলছি, সিনেমায় যেটা প্রকাশিত হয়েছে, এই যে সোনার কেল্লা জলসাঘর মিলিয়ে একটা ছবি, তারপরে এইটাই বাঘাবাইন নিয়ে ছবি। এই যে প্রাচুর্যটা, এই যে বৈচিত্র্যটাই, সেটাই আমাদের কাছে খুব এনজয়েবল। কারণ সত্যজিৎ রায়কে তো নতুন চেনার ব্যাপার আমাদের না, নতুন জানার কিছু আছে যেটা অজানা সেইটা। কিন্তু এই যে সামগ্রিকভাবে একটা জায়গায় দেখতে পাওয়া, এটা বড় ভাল লাগছে। মানে ভাল লাগছে মানে জাস্ট চা খাবার ভাল লাগা না, যে এরকমটা হচ্ছে এইটা ভাবতে খুব ভাল লাগছে, যেটা খুব নেসেসারি ছিল বোধহয়। কারণ একটা একটু তর্কের কথা থাকতে পারে, বিতর্কমূলক, তবুও বলছি রবীন্দ্রনাথের পর মানবিকতা নিয়ে, হাতে ডান্ডা নিয়ে, আমি দণ্ড না বলে ডান্ডা বলছি, মানুষের কাছে সত্যজিৎ রায় দাঁড়িয়েছেন। কারণ আমরা আজকে আলোচনায় শুনলাম তিনি বড় বড় প্রস্তাব পেয়ে রিজেক্ট করেছেন, তার মতের সঙ্গে মেলেনি বলে। এইখানেই তো শিল্পীর মনুষ্যত্ব, শিল্পীর নান্দনিকতাকে যদি শুধু ধরি, তাহলে তো সেটা শিল্পীকে চেনানো হলো না। শিল্পীর মনুষ্যত্বটা যখন নান্দনিকতার সঙ্গে মেলবন্ধনে আমাদের কাছে আসে, তখন সেটা যে জায়গায় পৌঁছে নেয়, সেটাই নিজেদের খুঁজে পাওয়া যায়, নিজেদের মাপটা খুঁজে পাওয়া যায়, আমাদের নিজের কোন জায়গায় ত্রুটি বিচ্ছুতি সেটাকে চিনতে পাওয়ার সুযোগটা পাওয়া যায়। সেখানেই সত্যজিৎ
সেখানেই বাঙালি সংস্কৃতি, আমি প্রভিন্সিয়াল মাইন্ডেড না হয়ে বলছি, বাঙালি সংস্কৃতি সেইখানে নিজস্বতা নিয়ে দাঁড়িয়ে আমরা সেই জন্য সত্যজিৎ রায়কে পেয়েছি, ঋত্বিক ঘটককে পেয়েছি, মৃণাল সেনকে পেয়েছি, তপন সিংহকে পেয়েছি। আমরা সামগ্রিকভাবে পেয়েছি একটা দৃষ্টিকোণ শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে, এমনকি গোয়েন্দা কাহিনীতে। সেটা আমাদের বিরাট প্রাপ্তি না? সেই জন্য সেই স্মরণটা আমার কাছে খুব বড়। এখানে নিছক একটা ভালো সুন্দর একটা সাংগঠনিক দিক না, এটা একটা প্রাপ্তি। এই বলেই আমার কথা শেষ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।